বিএসএফ এর অ্যাকশনের পর এবার ভারতীয় কোস্ট গার্ড চরম অ্যাকশনে, যেখানে বাংলাদেশি বর্ডারে ঢুকে সমুদ্র সীমায় ঢুকে ৭৯ জন সহ ২ জাহাজ তুলে নিয়ে গেল ভারতীয় কোস্ট গার্ড। এবং বাংলাদেশির ইউনূস সরকার দেখতেই থেকে গেল, যেখানে ৭৯ জন বাংলাদেশি এখন ভারতীয় কোস্ট গার্ডের অধীনে তুলে নিয়ে গেল উড়িষ্যার দিকে। এখন হাত কামড়াচ্ছে বাংলাদেশি নিউজ মিডিয়ারাও। তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই যে TB2 কে নিয়ে তো চরম ওস্তাদি মারলো বাংলাদেশ। এইবার আমাদের এয়ার ফোর্স বেসে আমরা মোতায়েন করেছি ইসরায়েলি ড্রোন হেরনকে। নামই কাফিয়া, ইসরায়েলি ড্রোন হেরন। সমস্ত খবরের ডিটেলে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের প্রতিবেদন আমি এখান থেকে শুরু করছি। আমি বলেছিলাম বারবার যে এত বাড়িস না, কারণ ভারত বারবার মুখে গল্প দেয় না। ভারত অ্যাকশনে বিশ্বাসী, যেখানে বিএসএফ এর অ্যাকশনের পর এবার ভারতীয় কোস্ট গার্ড অ্যাকশনে। 2টো জাহাজ সহ ৭৯ জন বাংলাদেশিকে তুলে নিয়ে চলে গেছে কান ধরে, অথচ কিচ্ছু করতে পারেনি ইউনূস গভর্নমেন্ট। যেখানে বুঝিয়েছে ভারতীয় কোস্ট গার্ড যে শুধুমাত্র বিএসএফ না, আমরা জলের মধ্যে থেকেও কি করতে পারি। এবং আমি এয়ার বেসেও যাব, সেখানেও কি পরিমাণ অ্যাক্টিভ করা হয়েছে। এবং বাংলাদেশের জন্য কাফি এই সমস্ত অ্যাকশন, যা নিজের অকাত বুঝতে পারছে এখন বাংলাদেশ। যেখানে জানিয়ে দিই আপনাদেরকে যে জাহাজের নাম হচ্ছে MFV মেঘলা 5, যার মধ্যে নাবিক সহ ৩৭ জন বাংলাদেশি, এবং FV লাইলা 2, যার মধ্যে নাবিক সহ ৪২ জনকে কান ধরে তুলে নিয়ে গেছে বাংলাদেশি সমুদ্র সীমাতে ঢুকে ভারতীয় কোস্ট গার্ড। কিচ্ছু করতে পারেনি ইউনূস গভর্নমেন্ট। যেখানে এখন বাংলাদেশি মিডিয়ারা কভার করছেন, বলছেন ভারতীয় কোস্ট গার্ড অপহরণ করে নিয়ে চলে গেছে 2 জাহাজ সহ ৭৯ জন বাংলাদেশিকে। সমুদ্র মৎস্য দপ্তর নিশ্চিত করেছে, বাংলাদেশি সমুদ্র মৎস্য দপ্তর নিশ্চিত করেছে যে হ্যাঁ এখন থেকে ১২ ঘন্টা আগে আমাদের ৭৯ জন সহ 2টো জাহাজকে তুলে নিয়ে গেছে, অপহরণ করে নিয়ে গেছে ভারতীয় কোস্ট গার্ড। যেখানে বলছে এটাও যে উড়িষ্যার দিকে নিয়ে পালাচ্ছে। কথা ছিল বাংলাদেশিদের বিহার উড়িষ্যা দখল করে নেবার, কিন্তু একই জাহাজ তুলে উড়িষ্যার দিকে রওনা দিয়েছে ভারতীয় কোস্ট গার্ড। এখানে कैसी लगी आगे स्वाद গার্ড। এখানে অতি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিই যে নৌ পরিবহন দপ্তরের মহাপরিচালক বাংলাদেশি কমান্ডার মকসুদ আলম তিনি বলেছেন, হ্যাঁ বিষয়টা আমার কানে গেছে, আমি একটু ভালো করে ব্যাপারটাকে দেখি এবং তারপর আমি অতি অবশ্যই অ্যাকশন নেব। অ্যাকশন তো দূর কি বাত, এখন ৭৯ জন বাংলাদেশির পরিবার হাহাকার করছেন, চিঠি লিখছেন, জানাচ্ছেন যে এই কি ইউনূস গভর্নমেন্ট যেভাবেই হোক আমাদের বাড়ির লোককে আমাদের কাছে ফিরিয়ে দিতেই হবে, কারণ আপনাদের অশান্তি, আপনাদের কূটনীতি, আপনাদের ডিপ্লোমেসিতে আমরা কেন ভুগবো। যেখানে ফেরো অকাত দেখিয়েছে বাংলাদেশি সীমান্তে ঢুকে, বাংলাদেশি সমুদ্র সীমাতে ঢুকে ভারতীয় কোস্ট গার্ড তুলে নিয়ে গেছে 2টি জাহাজ। সব থেকে বড় ইম্পর্টেন্ট খবর, প্রোটোকলস কি বলছে? প্রোটোকলস বলছে যদি কূটনীতির সম্পর্ক বাংলাদেশের সঙ্গে ভারতের ভালো থাকতো তো 7 দিনও সময় লাগতো না, 7 দিনও সময় লাগতো না, এমনকি হয়তো ধরতে পর্যন্ত না। কারণ আপনারা খুব ভালো করে জানেন আমাদের ভারতের আর্মিদের না হাত এখন খোলা, ধরা বাঁধা হাত নেই। তার পাশাপাশি অতি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিই যে যেহেতু প্রোটোকলস এবং কূটনীতি বাংলাদেশের সঙ্গে একদমই ভালো নেই, সেই কারণে দীর্ঘদিন সময় লাগতে পারে ফেরো বর্ডার বাদে, অর্থাৎ মাটির বর্ডার বাদে সমুদ্র সীমাতেও দেখিয়েছে ভারতীয় সেনারা যে তাদের কি অকাত। অতি অবশ্যই আপনাদেরকে এবার জানাবো যে এয়ার ফোর্স বেসের কি কন্ডিশন, কারণ এখানে তো TB2 উড়িয়ে দেখাচ্ছে বাংলাদেশ যে সে কত বড় টার্কি থেকে আনা TB2-র মতো একদম দিগ্গজ ড্রোন উড়াচ্ছে, যা নিমিষের মধ্যে সমস্ত কিছু নাকি শেষ করে দিতে পারে। হ্যাঁ, বাংলাদেশ ডেভেলপ করছিল শেখ হাসিনার টাইমে টার্কি থেকে আনা TB2, যা বাংলাদেশকে ডেফিনেটলি শক্তিশালী করছিল। এমনকি শেখ হাসিনার টাইমে তো রাফেলও কেনার কথা ছিল বাংলাদেশে, কিন্তু সেটা স্বপ্ন থেকে গেল, সেটা অন্য কথা। এখন যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে ভারতের এয়ার ফোর্স বেসেও বাংলাদেশ কিচ্ছুটি করতে পারবে না, কারণ 3 দিক দিয়ে ঘেরা হয়েছে বাংলাদেশকে। যেখানে হাসিমারা এয়ার ফোর্স বেস, যা বাংলাদেশ থেকে মাত্র 20 কিলোমিটার দূরে, এবং বাগডোগরা এয়ার ফোর্স বেস, যা মাত্র 30
39 কিলোমিটার দূরে বাংলাদেশ থেকে, এবং বিন্নাগুড়ি এয়ারফোর্স বেস যা মাত্র 10 কিলোমিটার দূরে, এবং তারই মাথার ওপর ঘুরছে ইসরায়েলি হেরন ড্রোন। নামই কাফি হ্যাঁ, ইসরায়েল থেকে আনা হেরন ড্রোন যা তীক্ষ্ণ নজরদারি এবং নিমেষের মধ্যে মাটিতে থাকা লক্ষ্যকে ডিস্ট্রয় করতে সক্ষম, এরকমই ভয়ঙ্কর ইসরায়েল থেকে আনা যার নাম হচ্ছে হেরন। নাম হি কাফি হ্যাঁ, গুগল করে দেখে নিতে পারেন যে এর কি শক্তি। কোথায় TB2 ভাই? এখন বাংলাদেশকে চোখ দেখাতে, মারতে নয়, চোখ দেখাতে এবং নিজের ক্ষমতা দেখাতে বড্ড বেড়েছে, চোখ দেখাতে তনায়াব করা হয়েছে, মোতায়েন করা হয়েছে ইসরায়েলি হেরন ড্রোন। যেখানে আপনাদেরকে আমি আরেকটা বড় খবর এবং বড় আপডেট আপনাদেরকে দেবো যে শুধুমাত্র এখানেই ভারত থেমে নেই, ভারত অনেক সহ্য করেছে, অনেক কথাবার্তা শুনেছে। সেই কারণে এখন এই সোমবার দিন যখন বিক্রম মিস্ত্রি বাংলাদেশে গিয়ে বলে এসেছেন সেখানকার কন্ডিশন, সেখানকার পরিস্থিতি এবং মাইনরিটির উপর অত্যাচার নিয়ে, এমনকি এটাও বলে এসেছেন যে বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক খারাপ করে দুটো দেশের মধ্যেই সম্পর্ক খারাপ হচ্ছে এবং সাধারণ মানুষ ভুগছে, আমি যেটা চাই না। কিন্তু যদি তোমরা মাইনরিটির উপর অত্যাচার করো তাহলে বুঝবো ডিরেক্টলি, সরাসরি ভারতের সাথে শত্রুতা করতে চাইছো তোমরা, এরকম বলে এসছেন বাংলাদেশের মাটিতে ঢাকাতে দাঁড়িয়ে বিক্রম মিস্ত্রি, এবং মিডিয়ারা সেটাকে কভার করেছে। যাবো সেই বিষয়, তার আগে জানিয়ে দিই যে যখন বিক্রম মিস্ত্রি মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করছিলেন তখন আমাদের ভারতের জলপাইগুড়িতে উত্তরবঙ্গ BSF এর উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের দিক থেকে অস্ত্র ইউজ করা শেখানোর ট্রেনিং দেওয়া চলছিল, যেখানে জলপাইগুড়ির বিভিন্ন গ্রাম এবং শহরে বাংলাদেশের সাথে লড়াই করার জন্য সেখানকার সাধারণ মানুষকে শেখানো হচ্ছিল যে কিভাবে অস্ত্র ব্যবহার করতে হয় এবং কিভাবে নিজেদেরকে প্রোটেক্ট করতে হয়। যার জন্য জানিয়ে দিই আপনাদেরকে যে বর্ডারের লোকরা রেডি হচ্ছেন এবার নিজেদের প্রোটেকশন নিজেই করতে, এবং ট্রেনিং দিচ্ছে BSF, যার জন্য উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার থেকে এরকম একটা পদক্ষেপ নেওয়া হয়েছিল যে এবার অস্ত্র ব্যবহার করা, গুলি করা সাধারণ মানুষকেও শিখতে হবে, কারণ যদি লড়তে হয় তাহলে অতি অবশ্যই সাধারণ মানুষরা আমরা সব থেকে আগে এগিয়ে আসি, যেটাকে ট্রেনিং দেওয়া চলছে বাংলাদেশ এবং ভারতের বর্ডারের সীমান্ত এরিয়াগুলিতে। অতি অবশ্যই এই খবরের পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই যে অমিত শাহ কড়া বার্তা, কাকে? বাংলাদেশকে না, অনেক কড়া বার্তা দেওয়া হলো। এবার তো ইটস টাইম টু টেক আ স্ট্রিক্ট অ্যাকশন, কারণ অত্যন্ত বার বেড়েছে বাংলাদেশের, সেই কারণে অমিত শাহ এবার কড়া বার্তা দেননি, এবার অ্যাকশনের কথা জানিয়েছেন, যেখানে পরিষ্কার ভাষায় জানিয়েছেন যে সংবেদনশীল এলাকাগুলিতে নিরাপত্তা আরো জোরদার করতে অন্তরাষ্ট্রীয় সীমান্তের জন্য ব্যাপক বড় পরিকল্পনা আনছি। নিরাপত্তা বলয়ের কম্প্রিহেন্সিভ ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম পাইলট প্রজেক্ট হিসেবে আনতে চলেছি আমরা খুব শীঘ্রই। অর্থাৎ আর কোন রকম ভাবে বার্তা বোঝানো, ঠিক আছে ছোট দেশ কেন ভাই লাফড়া নেওয়ার আছে, না, এবার টাইম টু টেক অ্যাকশন। যেখানে এটাও আমি আপনাদেরকে জানিয়ে দিই যে না, আমরা ভারত শক্তিশালী হয়েছি, ছোট্টখাট্ট বাংলাদেশের এই যে যেটা করে বেড়াচ্ছে ওটাকে ঠান্ডা করার জন্য আমাদের শক্তিশালী করার যে সমস্ত বিভিন্ন রকম ড্রোন থেকে স্টার্ট করে বিমান থেকে শুরু করে যা সমস্ত ডিফেন্স সিস্টেমের জন্য কিনতে হয়েছে সেগুলোকে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করার জন্য কিনিনি। এতটা ছোট আমরা হইনি, যেখানে শক্তিশালী দেশের মধ্যে ভারত হচ্ছে 4 নম্বরে এবং বাংলাদেশ কোথায় সদূর 37 নম্বরে রয়েছে। তাদের জন্য আমরা আমাদের দেশের সৈনিক নামিয়ে দেব, মারদাঙ্গা করতে লাগলো কেন ভাই? ডু স্মার্ট ওয়ার্ক, নট হার্ড ওয়ার্ক। তুলে নিয়ে চলে আসো, কান ধরে ওদের সীমান্তে ঢুকে তুলে নিয়ে নাও ভাই, কি সমস্যা? অলরেডি BSF অ্যাকশন নিয়েছে সীমান্ত এরিয়াতে, যেখানে প্রথম দুবার, একবার তো গুলি মেরে ভারতীয় সীমাতে গুলি মেরে ছুড়ে ফেলে দিয়েছে নো ম্যানস ল্যান্ডে, সেকেন্ড অ্যাকশন নিয়েছে গুলি মেরে রাবার বুলেট ছুড়ে হসপিটালে ভর্তি করেছেন, অর্থাৎ BSF নিজের জোর দেখিয়েছে। এবার সমুদ্র সীমাতে ভারতীয় কোস্ট গার্ড নিজের জোর দেখিয়েছে, যেখানে 79 জন বাংলাদেশিকে কান ধরে তুলে নিয়ে যাচ্ছে উড়িষ্যার দিকে, যে বেটা উড়িষ্যা দখল করতে যাচ্ছিল, এবার চলো উড়িষ্যার দিকে। আর এবার এয়ারফোর্স বেসেও কিভাবে অ্যাক্টিভ এবং মোতায়েন করা হয়েছে ইসরায়েলি ড্রোন, সে সম্পর্কে আমি আপনাদেরকে জানালাম। কিন্তু বাংলাদেশ কি করছিল ভাই? এত অ্যাকশন ভারত নিতে বাধ্য কেন হলো? কারণ এটাও আমি আপনাদেরকে জানিয়ে দিই যে একজন সাধারণ মানুষ টোন কাটছে, টিপ্পনি করছে, ইয়ার্কি মারছে, কোনো ভারতকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছে, মানা যায়।
কোন বাংলাদেশের সাধারণ মানুষ যদি বলে থাকে বিহার দখল করে নেবো, উড়িষ্যা দখল করে নেবো, কলকাতা ঢুকে পড়বো, মানা যায়। কিন্তু যখন বাংলাদেশের এক্স আর্মির মতো পোস্টের কোনো ব্যক্তি থ্রেট করে এবং বলে যে আমরা 4 ঘন্টার মধ্যে কলকাতা দখল করে নেবো, আমরা উড়িষ্যা দখল করে নেবো, আমরা বিহার দখল করে নেবো, এর মানে হচ্ছে কোথাও না কোথাও অত্যন্ত বার বেড়ে আর একটা দেশকে, অর্থাৎ যে দেশের শহরগুলি দখল করার কথা বলছে, স্টেটগুলি দখল করার কথা বলছে, তার মানে বুঝতে হয় যে বেটা বড্ড বার বেড়েছে এবং অত্যন্ত বার বেড়েছে। সেই কারণে ভারত অ্যাকশন নিতে বাধ্য হয়েছে, যেখানে 4 দিন আগে এক্স আর্মি বলেছিলেন যে ভারতের নাকি উড়িষ্যা বিহার দখল করে নেওয়া হবে, সেটাতে ভারত তৎপর হয়েছে। সেকেন্ড যে কারণে ভারত তৎপর হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশি আর্মিদের এত বড় আস্পর্ধা যে আসামের বর্ডারের ভেতরে ঢুকে মন্দির নির্মাণের কাজ চলছিল, সেটাকে জোরপূর্বক বন্ধ করিয়েছে। 2 নম্বর থ্রেট। এবং 3 নম্বর থ্রেট যেটা অত্যন্ত বাড়াবাড়ি করে ফেললো, সেটা হচ্ছে সীমান্ত এরিয়াতে TB2 ড্রোন মোতায়েন করা, যেটা অত্যন্ত বাড়াবাড়ির কাজ করে ফেলেছিল বাংলাদেশ। যদিও এটাও খবর আসছে সূত্র মারফত যে বাংলাদেশে নাকি একটুখানি ফাঁকা ঢোল বাজে বেশি, এমনটা নাকি TB2 মোতায়েন করেনি, জাস্ট এটা একটা প্রচার, মানে একটা প্রচার ঘটে গেছিল বাই চান্সে, কান টু কান কানাকসিতে এটা প্রচার হয়ে গেছে। বাট TB2 মোতায়েন করার মতো অকাত বাংলাদেশে নেই, সে নাকি মোতায়েন করেনি, এমনটা সূত্রের খবর আছে। কিন্তু বাংলাদেশি মিডিয়ারা বলছেন TB2 মোতায়েন করেছে, কিন্তু এটা গল্পের খবর না বা এটা কানাফুসি নয়। ভারত সত্যি করেই ইসরায়েলি হেরোন মোতায়েন করেছে বাংলাদেশের অকাত মনে করাতে। অতি অবশ্যই নেক্সট খবর আমি যাবো যে বিক্রম মিশ্রির সাথে কি বৈঠক হয়েছে। বৈঠক যে একদমই ফ্রুটফুল হয়নি সেটা খুব ভালোই বোঝা যায়, যেখানে ভারত থেকেই প্রথমবার বড় সরকারের কোনো আধিকারিক বাংলাদেশে গিয়ে কথাবার্তা বলে চেষ্টা করেছেন যে পুরো বিষয়টাকে ঠিকঠাক করতে। কিন্তু দ্য টাইমিং, যেটা আমি বারবার বলে থাকি যে টাইমিংটা খুব ইম্পর্টেন্ট, যখন বিক্রম মিশ্রির সাথে মোহাম্মদ ইউনুসের বসার কথা, ঠিক তার আগে মোহাম্মদ ইউনুস করে ফেললেন মারাত্মক ভুল, যা আরো বেশি ভারতকে চটিয়ে দিয়েছে। কারণ মোহাম্মদ ইউনুস মার্ক মেলোজ ব্রাউনের সাথে বৈঠক করেছেন। কে এই মার্ক মেলোজ ব্রাউন? আপনাদেরকে জানিয়ে দিই, ইনি হচ্ছেন ওপেন সোসাইটি ফাউন্ডেশনের পূর্ব অধ্যক্ষ। কে ভাই সে? তিনি হচ্ছেন জর্জ সোরেস, অর্থাৎ জর্জ সোরেস অত্যন্ত ভয়ঙ্কর একজন ব্যক্তি, আরবপতি। কিন্তু বিষয়টা হচ্ছে যে লোকতান্ত্রিক সরকার এবং রাষ্ট্রবাদীর বিরোধিতা করে থাকেন গোটা বিশ্ব জুড়ে। তার নাম আছে যে রাষ্ট্রবাদী যে সমস্ত সরকার চলে তাদেরকে ডেস্ট্রয় করতে, বরবাদ করতে, নষ্ট করতে তারা পরিকল্পনা করে এবং পেছন থেকে দেশের মধ্যে যে গৃহযুদ্ধ চলে সেই গৃহযুদ্ধকে আরো বেশি হাওয়া দিতে কি করে, তো ফান্ডিং করে পেছন থেকে। তিনিই হচ্ছেন জর্জ সোরেস এবং জর্জ সোরেসের সাথে ভারতের সম্পর্ক একদমই ভালো না, কারণ ওপেন ভাবে ভারতকে নিয়ে তিনি মন্তব্য করেছিলেন যে ভারতের মতো দেশের যে সমস্ত সরকার চলছে সেরকম টাইপের সরকারকে আমরা উবড়ে ফেলতে চাই, আমরা তুলে দুমড়ে মুচড়ে ফেলে দিতে চাই, এরকম একটা বক্তব্য রেখেছিলেন। তারপর থেকে সরাসরি বলতে পারেন যে ভারতের সাথে শত্রুতা, যেখানে এস জয়শঙ্কর পর্যন্ত বলেছিলেন যে একজন বাজে, নোংরা, কুৎসিত দেখতে ভয়ঙ্কর এক ব্যক্তি হচ্ছেন এই জর্জ সোরেস, যার কাজ হচ্ছে গোটা বিশ্বের বিভিন্ন দেশকে অশান্ত করে বেড়ানোর, আর এনারই হচ্ছে সেই ওপেন সোসাইটি ফাউন্ডেশন। এবং জর্জ সোরেসের অত্যন্ত ঘনিষ্ঠ হচ্ছেন মার্ক মেলোজ ব্রাউন, যার সাথে বৈঠক করেছেন মোহাম্মদ ইউনুস। কি বিক্রম মিশ্রির সাথে কথা বলার আগের এই বৈঠক, যা ভারতের জন্য ভালো না, বাংলাদেশের জন্য ভালো না। ভারতের জন্য তো ভালো না, কারণ জর্জ সোরেসের সাথে ভারতের সরাসরি শত্রুতা আছে, এবং অন্যান্য বাংলাদেশের জন্য ভালো না এই কারণেই, কারণ ইউরোপিয়ান কান্ট্রিদের সাথেও যে জর্জ সোরেসের বিরাট সুন্দর সম্পর্ক আছে তা না, যেখানে বাংলাদেশ বারংবার ওপেন হয়েছে তার মুখোশ মাইনরিটির ওপর অত্যাচার করার, সেটা আরো বেশি কনফার্ম হওয়া গেল এবং বাংলাদেশে যে গৃহযুদ্ধ চলছে তা গোটা বিশ্বর সামনে আরো বেশি করে ওপেন হয়ে গেল যখন মোহাম্মদ ইউনুস এই মার্ক মেলোজের সাথে বৈঠক করেছিলেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে ৭৯ জন বাংলাদেশিকে কান ধরে তুলে নিয়ে গেল ভারতীয় কোস্ট গার্ড। বড্ড বাড়াবাড়ি, বড্ড বেড়েছিল। এবার নিয়ে যেতে হবে আমাদের ভারত ভ্রমণে, অতি অবশ্যই দীর্ঘ প্রসেস। যতই ভাবুক মোহাম্মদ ইউনুসকে ছাড়িয়ে নেবো, এটাই এখন মোহাম্মদ ইউনুসের জন্য চ্যালেঞ্জ যে আদৌ এই ৭৯ জনকে ছাড়িয়ে ভারত থেকে নিয়ে যেতে পারবে কি না। যাই হোক, পুরো বিষয়টার দিকে অতি অবশ্যই নজর থাকবে। এখন তো ভারতীয়রা অত্যন্ত এক্সাইটেড, কারণ এই অ্যাকশনের অপেক্ষাতেই ছিল ভারত।
বুঝতে পারছেন ভারতের অকাত কি। যাই হোক, আজকে এখানে এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ যা হবে স্পষ্ট হবে।